আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। গার্হস্থ্য অর্থনীতি কলেজের জায়ান্ট মিলিবাগ পোকা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, আতঙ্কে শিক্ষার্থীরা। সাংবাদিকদের উপর ইন্টার্নি চিকিৎসকদের হামলায় বিব্রত সিনিয়র ডাক্তাররা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চিকিৎসক নেতাদের। রানা প্লাজার মানবিক বিপর্যয়ের পর দেওয়া হয়নি যথাযথ ক্ষতিপূরণ সিপিডির। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১শে সংবাদে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়েছে জায়ান্ট মিলিবাগ নামের আফ্রিকান পোকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রোকেয়া হল, শামসুন্নাহার হল সহ বিভিন্ন স্থানের ব্যাপকতা লক্ষ্য করা গেছে। আতঙ্কে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে এটি দমনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোকা দেখে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গাছে পানি ছিটিয়ে জায়ান্ট মিলিবাগ দমনের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ইনস্টিটিউটের সামনে বেশ কয়েকটি গাছে বিদেশি এই পোকার আক্রমণ দেখা দেয়। এভাবেই দমন চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন্নাহার হল এলাকায়ও জায়ান্ট মিলিবাগ দেখা দিয়েছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বন্ধ হওয়ারও আশঙ্কা তাদের। 1 উইক থেকে খুবই ভয়াবহ আকারে যে পোকাগুলো বৃদ্ধি পাইতেছে। পাশে আমাদের ক্লাসরুম, তো এখানে ক্লাস করতে গিয়ে মোটামুটি আমাদের ভয় লেগেছে কখন পোকা চলে আসে। খুবই আতঙ্কের মধ্যে আছে এই পোকার সম্বন্ধে, যেহেতু পূর্বে আমরা জানতাম না, কিন্তু এখন যেটা জানতে পাচ্ছি যে এই পোকা অনেক ক্ষতিকর। তবে এই পোকা যেন খুব বেশি ছড়াতে না পারে সেজন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের সাথে আলাপ করছেন এবং সরকারের উচ্চ মহলের সাথে আলাপ করছেন এবং এটাকে কিভাবে এটা থেকে চিরস্থায়ীভাবে আমরা এটাকে নির্মূল করতে পারি সেই ব্যাপারটা তিনি দেখছেন। জায়ান্ট মিলিবাগের মাধ্যমে খুব দ্রুত চর্মরোগ সহ বিভিন্ন রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলেন এ পোকা দেখা মাত্রই তা মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে। আতঙ্কিত না হয়ে যেখানে যেভাবে আমরা পাই সেইভাবে আমরা পানি দিয়ে অথবা কোনোভাবে জড়ো করে একত্রিত করে মাটির নিচে পুঁতে ফেলবো। এই হলো সবচেয়ে ওয়াইজ এবং ইজি একটা মেথড। যদি না করে কোনো ইনসেকটিসাইড কিছু দেই তাহলে এটা রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যাবে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন শুধু পানি দিয়েই এ পোকা দমন করা সম্ভব। আমার ক্যাপাসিটিতে যতটুকু আমি পানি দিতে পারতেছি ততটুকু ইনশাআল্লাহ জার্মটা শেষ হয়ে যাবে। সাইদুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। সাংবাদিকদের উপর ইন্টার্নি চিকিৎসকদের হামলায় বিব্রত সিনিয়র ডাক্তাররা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি ও আওয়ামী লীগপন্থী চিকিৎসক নেতাদের। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ বলছে প্রশাসনিক অদক্ষতার জন্যই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি সমালোচিত এসব ঘটনার সুষ্ঠু সমাধানে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আলমগীর হোসেনের ক্যামেরায় ফারুক হোসেনের রিপোর্ট। গেল ২০শে এপ্রিল ২১শে টেলিভিশনের ৬ সংবাদকর্মীর উপর মিটফোর্ড মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকদের হামলা, ৩টি ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল হাতঘড়ি সহ জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এর একদিন পর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তাররা ১০ সাংবাদিককে লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুর করে। এসব ঘটনায় বিব্রত সিনিয়র চিকিৎসকরা। যারা চিকিৎসা সেবা দিয়ে মানুষের জীবন দান করেন তারা সাংঘর্ষিক অবস্থায় জড়িয়ে পড়বেন, এটা কখনোই প্রত্যাশিত নয়। চিকিৎসকের হাতে লাঠিসোঁটা থাকবে কেন? থাকাটা প্রস্তুত, লাঠিসোঁটা কোথায় আসলো হঠাৎ করে? এটার মধ্যে এই জিনিসগুলো ভেবে দেখতে হবে। ইমিডিয়েট বিএমএর ভেবে ভাবা উচিত যে এই ঘটনাগুলো কেন ঘটছে এটা তলিয়ে দেখে বিএমএর উচিত এটাকে দায়িত্ব নিয়ে এটার সমাধান করা। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা জানালেন, ডাক্তার ও সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাঝে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের মুখোমুখি করে শাস্তি দেয়া দরকার। সাংবাদিকরা অ্যাসল্ট হবেন তাদের দায়িত্ব পালন করতে, যে এটা আমরা কোনোভাবেই কামনা করি না এবং আমরা মনে করি যে এ ব্যাপারে সরকার এবং পেশাজীবী যারা নেতৃত্ব রয়েছেন এবং হাসপাতাল এবং কলেজের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন সবাইকেই দায়িত্বশীল ভূমিকা নিয়ে উদ্যোগ নিতে হবে। কিন্তু এই বিষয়টা অনভিপ্রেত এবং আমি দীর্ঘদিন ধরে যে পেশাজীবী হিসেবে আমরা যে পাশাপাশি কাজ করছি আমার কাছে খুব খারাপ লেগেছে যে এটা আসলে এই ধরনের ঘটনা আমরা ভবিষ্যতে আমরা দেখতে চাই না। বিএমএ মহাসচিব দাবি করেন প্রশাসনিক অদক্ষতার জন্যই এমন ঘটনা ঘটেছে। আমরা খুব সন্ত্রস্ত, আসলে খুব বিব্রত
দুঃখিত, লজ্জিত যে যে আমাদের মধ্যে এই রকম ধরনের ঘটনা ঘটছে। যে লোকগুলা এই কাজগুলা করতেছে তারা কি আসলে যে ইচ্ছাকৃতভাবে করছে কিনা, যে একটা এখানে আপনার যে অব্যবস্থাপনার বা একটা গোলমালের বা আপনার দুই পেশার লোকদের মধ্যে একটা স্থায়ী দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার যে মানে আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতে এই ধরনের ঘটনা কারোর জন্যই কাম্য নয়, আর যেন তা পুনরাবৃত্তি না হয় সেই জন্য ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। এই ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করি এবং যাতে আগামী দিনগুলোতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আমরা আশা করি সকলেই, সাংবাদিক বন্ধুরাও এবং ডাক্তাররাও সমাজের জন্যই কাজ করে, তো তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় থাকুক, এটা আমরা চাই। মন্ত্রী বলেন, পেশাগত দায়িত্ব পালনে সকলকেই সংবেদনশীল হতে হবে, খুঁজে বের করতে হবে প্রকৃত অপরাধীদের। পেশার আড়ালে যেন লুকিয়ে না থাকে স্বার্থান্বেষী কোনো চক্র। ফারুক হোসেন, একুশে টেলিভিশন, ঢাকা। দক্ষ মানব শক্তি গড়ে তুলতে দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইডিবির জাতীয় সম্মেলন উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ উন্নয়ন, কৃষি ও শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে কাজ চলছে। একই সঙ্গে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ মানব শক্তি গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শেখ হাসিনা আরো বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কম খরচে প্রকল্পে বাস্তবায়ন সম্ভব। সে সময় আবাসন সমস্যা, রেলপথ, নদীপথ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে দেওয়া সুপারিশগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন শেখ হাসিনা। এর আগে কৃতিত্ব অর্জনকারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে আইডিবি পদক 2014 বিতরণ করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বলতেন, সোনার বাংলা করার জন্য সোনার মানুষ চাই, আর সোনার মানুষ গড়তে হলে শিক্ষিত জনগোষ্ঠী দরকার, যাদের নৈতিক মূল্যবোধ থাকবে এবং দেশ ও জাতির প্রতি যাদের ভালোবাসা থাকবে, জাতির প্রতি দায়বদ্ধতা থাকবে এবং প্রতিটি পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে দক্ষ জনশক্তি সৃষ্টির কাজে আরো বেশি সম্পৃক্ত করতে হবে। রানা প্লাজার মানবিক বিপর্যয়ের পর সরকার, পোশাক শিল্প কারখানার মালিক এবং ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানীতে রানা প্লাজা দুর্ঘটনার 1 বছর অগ্রগতি পর্যালোচনার রিপোর্ট প্রকাশ করে মত দেওয়া হয়। নিরাপদ কর্মপরিবেশ, উপযুক্ত বেতন ভাতা প্রদান এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকারকে পৃথক কমিশন গঠনের পরামর্শ সংস্থাটির। বিস্তারিত মোহাম্মদ নুরুন নবীর রিপোর্টে। সোনা বানু রানা প্লাজার ট্র্যাজেডিতে স্বামী হারিয়েছেন। ডিএনএ টেস্টের পরও পাননি লাশটির খোঁজও, আর সহায়তা তো দূরের কথা। এরকমই অনেক হতভাগ্য মানুষের জীবনের বাস্তবতার কথা বলতে সিপিডির রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান। এমনকি রিটেইলার বায়াররা বলেছিলেন সাময়িক এবং দীর্ঘমেয়াদী উদ্যোগের ব্যাপারে। আমরা দেখতে পাচ্ছি যে সাময়িক যে সমস্ত উদ্যোগগুলো সে ব্যাপারে মোটামুটি সকলে কাজ করেছেন, কেমন ভাবে আস্তে 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 স্তীমিত হয়ে গেছে। সকলে কিন্তু সমানভাবে আর এটির ভিতরে জড়িত নেই। প্রশ্ন হলো, এই সমস্ত উদ্যোগগুলো যোগফল কি এই শ্রমিকদের প্রয়োজনের সমান? উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় স্বল্প মেয়াদে কিছু কর্মতৎপরতা দৃশ্যমান হলেও দীর্ঘমেয়াদে স্পষ্ট কোনো পরিকল্পনা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। মধ্য দীর্ঘমেয়াদী অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে। The responsibilities of this commission, which would be a standing body with a permanent staff of qualified professional people. আলোচনায় বক্তারা সহযোগিতার অর্থ যথাযথ বন্টনের ব্যাপারে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। 1 বছরেও আমরা এই 127 কোটি সুষ্ঠুভাবে বন্টন করতে সক্ষম হলাম না। ক্ষতিপূরণ গার্মেন্টসের মালিকরা এবং মাল্টিন্যাশনাল কোম্পানিরা দিবে। শ্রমিকদের অনেকেই অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে তারা কাজ করতে পারছে না, অনেকেই ঋণী হয়ে গেছে। 24শে এপ্রিলকে শ্রমিক নিরাপত্তা দিবস হিসেবে পালনেরও দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে। আমরা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, ঢাকা। রানা প্লাজার মতো দুর্ঘটনা ঠেকাতে কারখানার কর্মপরিবেশ উন্নত করতে তাগাদা দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে রানা প্লাজায় আহত ও নিহতদের পরিবারের জন্য 22,13,44,000 টাকার অনুদান দেওয়া হয়েছে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল কথা জানান।
তিনি বলেন, কর্মপরিবেশ উন্নত করার মাধ্যমে রানা প্লাজার মতো দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। ওই ঘটনার পর পোশাক শিল্পের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং আহত ও নিহতদের জন্য বিভিন্ন অর্থ সহায়তার তথ্য উপাত্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী। রানা প্লাজার যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, আমাদের বাংলাদেশের নাগরিকেরা যাতে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এ ধরনের ঘটনার শিকার হয়ে অকালে জীবন না দেয়, তার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। আমাদের গার্মেন্টস শ্রমিকদের পরিশ্রমের ফলে, পাশাপাশি আমাদের প্রবাসী শ্রমিকদের প্রেরিত রেমিটেন্সের কারণে আজ যখন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা, তখন আমরা একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছি। এই গার্মেন্ট শিল্পকে রক্ষা করা দল মত নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব, আমাদের জাতীয় দায়িত্ব। এবারের আয়োজন রানা প্লাজা ধসের 1 বছর। এক বছর হয়ে গেলেও প্রাণহানির দিক থেকে বিশ্বের অন্যতম বৃহৎ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসে 3টি মামলার কোনোটিরই চার্জশিট দেওয়া হয়নি আজ অবধি। এতে একই সঙ্গে ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করে শ্রমিক নেতারা বলছেন, এমন গুরুত্বপূর্ণ মামলার এখনো কোনো সুরাহা না হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব। 1136 জনের প্রাণহানি, আহত প্রায় 2 সহস্রাধিক। দেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনায় মামলা দায়ের হয় 3টি। প্রাণহানির দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনার এই মামলাগুলোতে আটককৃত মোট 21 জনের মধ্যে জামিনে রয়েছে রানা প্লাজার মালিক সোহেল রানার বাবাসহ 8 জন। কিন্তু 1 বছরের মধ্যেও দেয়া হয়নি কোনো মামলারই চার্জশিট। কবে দেয়া হবে তাও নির্দিষ্ট করে বলছে না মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ। 1 বছর হয়ে গেছে বলতেই পারেন, সেটা একটা লম্বা সময়। তারপরেও চূড়ান্ত পর্যায়ের বিচার বিশ্লেষণগুলো চলছে এখন। তো যেহেতু তদন্তের মূল কাজগুলো শেষ হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই দিয়ে দিতে পারব। একটি মামলায় মূল আসামি সোহেল রানাকে জামিন দেওয়ার পর তুমুল বিতর্কের মধ্যে তার জামিন খারিজ করা হয় পরবর্তীতে। আগামী 21 মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের যে দিনটি আছে, তার আগেই আশা করি আমরা যে আদালতে তদন্ত প্রতিবেদন পৌঁছে যাবে। সারা বিশ্বে আলোচিত ট্রাজিক এই ঘটনায় মামলাগুলোর দীর্ঘসূত্রিতায় উদ্বেগ শ্রমিক নেতাদের। অনেককে জামিন দেওয়া হচ্ছে, অনেক অফিসার খারাপ হয়ে যাচ্ছে, এগুলো প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। এখনো কিন্তু তাদের নামে যে আমরা যে দাবি করেছিলাম যে তাদের নামে হত্যা মামলা দায়ের করে তাদের নামে খুনি হিসেবে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক রাষ্ট্রের তরফ থেকে, এবং রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীরা সেটা করুন। আমরা দেখি যে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। একটি রিটের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে সোহেল রানার 175 শতক জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। বিরুদ্ধে কথা বলার সাহস নেই বলেই তিস্তার ন্যায্য পানির হিস্সা আদায় করা যাচ্ছে না, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের সমাবেশে বন্ধুত্ব সুদৃঢ় করতে ভারতের কাছে আরো 10,000 কিউসেক পানি দাবি করেন তিনি। তিস্তার পানি বৃদ্ধি পাওয়াকে লং মার্চ কর্মসূচির সফলতা হিসেবেও দাবি করেন বিএনপি নেতারা। আকবর হোসেন সুমনের সহায়তায় আহমদ অনিকের রিপোর্ট। নীলফামারীর ডালিয়া পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে তিস্তার পানি আদায়ের দাবিতে বিএনপির 2 দিনের লং মার্চ কর্মসূচি। সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, জনগণের প্রতিনিধিত্ব না থাকায় পানির ন্যায্য অধিকার আদায় করতে পারছে না বর্তমান সরকার। তারা কোনো চুক্তি করতে পারবে না, কারণ তাদের পেছনে কোনো জনসমর্থন নেই, কারণ তারা জনগণকে প্রতিনিধিত্ব করে না। আর একটা বড় কারণ আছে, যাদের ক্ষমতায় তারা টিকে আছে তাদেরকে বেজার করার কোনো ইচ্ছাই তাদের নাই। বন্ধুগণ, তিস্তার ডালিয়া পয়েন্টে সাময়িক পানি বৃদ্ধিকে লং মার্চ কর্মসূচি সফলতা বলে দাবি করেন তিনি। আমাদের লং মার্চের উদ্দেশ্য সফল হয়েছে, আমরা সাকসেসফুল হয়েছি। দেশনেত্রী বেগম জিয়া রাতে 12টার সময় ফোন করেছিলেন, আমি তাকে বললাম আপনার এক লং মার্চের ধমকেই
3600 কিউসেক পানি ইতিমধ্যে এসে গেছে। তিস্তা নদীতে 10,000 কিউসেক পানির পাশাপাশি সব অভিন্ন নদীর ন্যায্য হিস্সারও দাবি করেন মির্জা ফখরুল। বন্ধুত্ব তখনই আরো সুদৃঢ় হবে, তখনই ভালোবাসা আরো বাড়বে যদি 10,000 কিউসেক পানি পুরোটাই আপনারা আমাদেরকে ছেড়ে দেন এবং এটাকে বন্ধ না করেন, এটা যেন চলতেই থাকে। দেশ ও মানুষকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তিস্তার চুক্তির সঙ্গে সঙ্গে একটি জনপ্রিয় সরকার গঠন করবার জন্য আহমদ অনিক, একুশে টেলিভিশন। নির্বাচনের ব্যবস্থা। এস আলম গ্রুপ বাণিজ্য সংবাদ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ডিএসসি ও সিএসসি লেনদেন। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসিতে লেনদেন হওয়া 296টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 148টির, কমেছে 122টির, আর অপরিবর্তিত ছিল 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আর লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 547 কোটি 31 লাখ টাকা। দিন শেষে ডিএসসি এক্স সূচক 34 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4694 পয়েন্টে। অন্যদিকে দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসসি সার্বিক মূল্য সূচক বেড়েছে 93 পয়েন্ট। এদিন সিএসসিতে লেনদেন হয় 32 কোটি 10 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সংবাদ ভিত্তিক বেসরকারি চ্যানেল জিও টিভির লাইসেন্স বাতিলের আবেদন জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি সম্পাদকীয় এবং ব্যবস্থাপনা বিভাগকে ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ আইনের আওতায় বিচারের মুখোমুখি করারও আবেদন জানানো হয়েছে। সাংবাদিক হামিদ মিরের উপর হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করার অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়। গেল সপ্তাহে করাচিতে হামিদ মিরের উপর হামলার পর সমালোচনার ঝড় ওঠে। আইএসআই সাংবাদিকদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে উল্লেখ করে সরাসরি সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ আনেন জিও টিভির প্রেসিডেন্ট ইমরান আসলাম। পাশাপাশি এ নিয়ে তদন্তেরও আহ্বান জানান তিনি। রোমানিয়া লেক্সাস খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সকার ক্লাব ফেনীকে 2-1 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ 1-1 গোলে সমতা ছিল। ম্যাচের শুরু থেকে তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল খেলছিল আবাহনী। এর ধারাবাহিকতায় 22 মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে মিডফিল্ডার জামাল গোল করে আবাহনীকে এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার 3 মিনিট আগে বিদেশি রিক্রুট ল্যান্ডিং ডার্বার ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফেনী সকার। বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে দুই দল, তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল পাচ্ছিল না কোনো দল। খেলার 83 মিনিটে আবাহনীর অতিরিক্ত খেলোয়াড় তৌহিদ গোল করে আবাহনীকে এগিয়ে নেন। এরপর আর কোনো গোল না হয় জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী হলুদ জার্সিধারীরা। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গার্হস্থ্য অর্থনীতি কলেজের জায়ান্ট মিলিবাগ পোকা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, আতঙ্কে শিক্ষার্থীরা। সাংবাদিকদের উপর ইন্টার্নি চিকিৎসকদের হামলায় বিব্রত সিনিয়র ডাক্তাররা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিকিৎসক নেতাদের। রানা প্লাজার মানবিক বিপর্যয়ের পর দেওয়া হয়নি যথাযথ ক্ষতিপূরণ, সিপিডি। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ অন করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গে থাকুন।